আমায় ফাঁসি দিয়ে দাও, কিন্তু আগে বলো আমি কে, প্রমাণ তো হোক আমি কে, প্রমাণ তো করো আমি কার ছেলে। আগে আমাকে একটা পরিচয় দিতে হবে, তারপরে আপনারা একটা এফআইআর করতে পারেন। কেউ শুনছেন? মাথা খেয়ে নিয়েছে, নিজেও একটা পাগল, আমাদেরও পাগলা কারোতে পাঠিয়ে ছাড়বে। আমি কে, আগে প্রমাণ নিয়ে আসো আমি তারপর আমার সাথে সবকিছু করো। প্রমাণ নেই তো আমিও নেই, আমি নেই। পাগলটা কে এত চেঁচাচ্ছে? স্যার, এক অপরাধীর নাম হলো সুনীল। এফআইআর এ সুনীল নামটাই লেখা আছে। ওকে ধরতে একটু সময় লাগলো, কিন্তু ধরা পড়ার পর থেকে একটা কথাই বলে চলেছে। কি? এই যে এফআইআর এ ওর নাম কি আছে। দোস্ত আমি স্বীকার করে নেব, আগে বলুন এফআইআর এ আমার নাম কি আছে। স্যার, অপরাধীর পদবি যে খারে সেটুকু আমরা জানি। এই নাম নিয়ে সমস্যাটা কি, আর পরিচয়টা নিয়ে এত উদ্গ্রীব কেন এই সুনীল খাড়ে? ওর মাথাটা ঠিক আছে তো? স্যার, এ একটু খ্যাপা আছে। যখন মার খাবে না তখন সব খ্যাপামো সেরে যাবে। ওর ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। এই পরশুরাম পরে অ্যাড হয়েছে নাকি? হ্যাঁ স্যার। এটা কি বাবার নাম? ইয়েস স্যার। আচ্ছা, এই কেসটা কি? কোনো কেস নেই। আগে যদি আপনারা প্রমাণ না করতে পারেন আমি তাহলে আমি কে, তাহলে এই অপরাধ কে করেছে? আগে আমার পরিচয় প্রমাণ করো। সুনীল খাড়ে এক সাংঘাতিক অপরাধের জন্য জেলে ছিল। দীর্ঘ দৌড়ঝাঁপের পর সুনীল পুলিশের হাতে আসে, কিন্তু সে শুধু নিজের পরিচয় নিয়ে চিন্তিত। আর নিজের পরিচয় নিয়ে সুনীলের এই যুদ্ধ 2 বছর আগে শুরু হয়েছিল। এই যুদ্ধে সে একা ছিল না, তাকে এই পৃথিবীর আলো দেখানো তার মাও এই যুদ্ধে সামিল ছিল। হ্যাঁ বলো মা। তোর বাবা আর বেঁচে নেই। কি? সব শেষ হয়ে গেছে। ওনার গ্রাম থেকে জানতে পারলাম যে আজ সকালে ওনার অ্যাটাক হয়েছিল। বাবা, মানে বডি কোথায় আছে? ওনার বাড়িতে। মা আমি আসছি। আমি আর মেঘনা এখানে তোর অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। ওই সময় আমি ইঞ্জিনিয়ারিং এর 3rd ইয়ারে ছিলাম নাসিকে। আমাদের বাড়ি আম্বাখেরে ছিল, যেখানে আমার মা আর ছোট বোন মেঘনা একসাথেই থাকতো। যখন আমি আম্বাখেরে পৌঁছলাম তখন আমি, আমার মা আর মেঘনা আমার বাবার বাড়ি মানে ওই গ্রামের দিকে আমরা রওনা দিলাম। মা, বাবা ওখানে কবে গেছিল? গত সপ্তাহে, যখন থেকে ওনার শরীরটা খারাপ হয়। আমার বাবা শেষ নিঃশ্বাস ওনার বাড়িতেই নিয়েছিলেন, ওই গ্রামেই। সেখানে আমার মা আর আমরা 2 ভাই বোন প্রথমবার পা রাখতে যাচ্ছিলাম। মেঘনা আর আমার মনে একটাই প্রশ্ন বারবার আসতো, যেটা জিজ্ঞেস করার সাহস কোনোদিনও হয়নি। আর ওই প্রশ্নের জবাব ওই অপয়া দিনেই আমরা পেলাম। এখানে এসেছো কেন? ভেতরে আসবে না। এই বাড়ির দরজা আগেই তোমাদের কাছে বন্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে আমাদের। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু গিরিশ, উনি আমার স্বামী ছিলেন, এদের দুজনের বাবা। তোমাদের এই বাড়ির প্রতি আর বাড়ির লোকেদের প্রতি কোনো অধিকার নেই। আমার বাবার উপর কতটা আমার অধিকার আছে সেটা কারুর বলার দরকার নেই, বুঝলেন আপনি? বাবা, তোমার বাবা যে কে তা আমরা জানি না, আর আমরা জানতেও চাই না।
আমার ভাইয়ের কোনো সন্তান ছিল না। নাটক বন্ধ করো আর এখান থেকে যাও। যতদিন বেঁচে ছিলেন ততদিন তো শান্তি পাইনি, অন্তত ওনার মৃত্যুর পর আমাদের থেকে এই অধিকারটা চিনিও না। এক বাবার অন্তিম কাজটা তার ছেলেই করে, আর সুনীল ওনার ছেলে। তোমাদের তো আমি একবার বললাম আমার ভাইয়ের কোনো ছেলে মেয়ে ছিল না। আমার ভাইয়ের মুখাগ্নি আমার ছেলে গিরিশ করবে। চলো বেরিয়ে যাও, না হলে ধাক্কা মেরে তাড়াবো। দেখুন আপনি এরকমটা করবেন না। আমার বাবার মৃতদেহ আমাদের সামনেই পড়েছিল, আর আমার মা আমার কাকা সদাশিব খারে এবং ওনার ছেলে গিরিশ খারের সামনে বাবার দেহ ভিক্ষা চাইছিলেন, কিন্তু উনি আমার মাকে অপমান করছিলেন। এর যোগ্যতা তোর নেই। তুই আমার ভাইয়ের কি ছিলিস ভদ্রলোকেরা তা মুখেও আনে না। তারপরেও তুই যদি শুনতে চাস তো শোন, তুই আমার ভাইয়ের শুধু রক্ষিতা ছিলি, রক্ষিতা, বুঝলি? আমাদেরকে বাবাকে শেষ প্রণামটাও করতে দেয়া হয়নি। মা, বাবা যদি আমাদের এতই ভালোবাসতেন, তাহলে বাড়ির লোকের সঙ্গে কেন দেখা করায়নি? কোনো প্রসঙ্গও তোলেনি। এমনটা কেন মা? মা, মা তোমাকে বলতেই হবে। আজ আমি শুনেই ছাড়বো। তোমাকে বাবার স্ত্রী কেন মানা হতো না? বাবার সন্তানের অধিকার কেন দেয়া হয়নি? বলো মা। বিদ্যা, তার মেয়ে মেঘনা এবং ছেলে সুনীল যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছিল, আসলে তার সূচনা 20 বছর আগে হয়েছিল। সালটা 1993। কেউ এটা ভাবতেও পারেনি যে একটা ছোট আগুনের ফুলকি একদিন এমনভাবে জ্বলে উঠবে যে একজন ছেলেকে তার বাবার মুখাগ্নি পর্যন্ত করতে দেওয়া হবে না। ওই সময়টায় তোদের বাবা একজন ধনী কৃষক ছিল। আমাদের গ্রামে সবজি বিক্রি করতে আসতো। ওর সাথে ওর দাদা সদাশিবও আসতো। কি চাই দিদি? এটা 2 টাকা কিলো। তোমার নাম বিদ্যা, তাই না? অনেক বছর পরে দেখা হলো তোমার সাথে। তোর বাবা আর আমি অনেক দিন ধরে একে অপরকে চিনতাম। তখন আমি সবজি বিক্রি করতাম। এই ঘটনা তখনকার, যখন না তো ওনার বিয়ে হয়েছিল আর না আমার। মানে বাবার আগেও তোমার বিয়ে হয়েছিল? তোমার স্বামীর মারা যাওয়ার খবরটা পেয়েছি, খুব দুঃখ পেয়েছি। তুমি এখন কোথায় থাকো, কার সঙ্গে? আনন্দ দাদা আর দীপা বৌদির সাথে। উষা দিদি এখন কেমন আছে? যত দিন গড়াচ্ছে অবস্থা আরো খারাপ হচ্ছে। এখন তো বিছানাতেই শুয়ে থাকে ও। এই উষা কে মা? উষা তোর বাবার প্রথম স্ত্রী। যদিও তোর বাবা আর আমি একে অপরকে অনেক দিন ধরে চিনতাম, কিন্তু ভাগ্যকে কে চিনত? আমাদের অন্য অন্য দিকে টেনে নিয়ে গেল। আর তারপর কাছেও নিয়ে আসতে শুরু করলো। আমাদের মধ্যে এই যা কিছু হচ্ছে সেটা ঠিক নয়। আমি না হয় বিধবা, কিন্তু তুমি তো বিবাহিত। বিদ্যা, ভুল সেটাই হয় যেটা কাউকে দুঃখ দেয়। আমরা তো একে অপরকে খুশি দিতে চাইছি। সবারই সুখী থাকার অধিকার আছে। বিদ্যার জীবন তো একটাই আমাদের। কিন্তু সমাজও তো একটাই, সমাজের কাজও একটাই। কথা বলা, বদনাম করা। কি হবে আমাদের? আমি উষাকে খুব মন দিয়ে দেখাশোনা করি। যখন যখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হয়
আমি ওকে নিজে নিয়ে যাই। ওর চিকিৎসাতে কোনো ত্রুটি রাখি না। আপনার স্ত্রীর ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, আর এই অবস্থায় মা হওয়া ঠিক হবে না, কারণ এতে বাচ্চা আর মায়ের ক্ষতি হতে পারে। জীবনটা বালির মতো হাত থেকে পিছলে যাচ্ছে। কখনো জীবনটা মরুভূমি, শুকনো খটখটে, কখনো জীবনটা বাগান, ফুলে ফুলে ভরা। ভাগ্য কারো শোনে না, কখন পাল্টি খেয়ে যায়। ভাগ্যের লেখাটা তো বদলাতে পারবো না। আমরা যদি চাই মরুভূমিকে বাগান করে ফেলতে পারি, কিন্তু এটা তখনই হবে যখন খুশিটাকে অধিকার বলে মানব, সেটাকে আমাদের পরিচয় বলে মানব। কিন্তু কিভাবে? বিদ্যা, চলো বিয়ে করি। বিয়ে? তোমার বাড়িতে তোমার বউ আছে, তুমি একজন বিবাহিত পুরুষ। আমি ওর সাথে দেখাশোনা করতে থাকবো, আর তোমারও পুরো খেয়াল রাখবো। খেয়াল রাখাটা সম্পর্ক নয়, আর বিয়ের সম্পর্কটা তো দুটো পরিবারের মধ্যে হয়, যেটা না তোমার বাড়ির লোক মেনে নেবে না আমার। বিয়ে দুটো মানুষের মধ্যে হয়, যেটা তোমার উষার সাথে হয়ে গেছে। আমি যদি উষার সাথে কথা বলি তো, যদি ওর সম্মতি নিয়ে নি, তাহলে তারপর তোমাদের বিয়ে হলো। পাগল হয়েছিস? এত স্বার্থপর হলি কবে থেকে? দাদা, আমি সমস্ত দায়িত্ব পালন করছি, কিন্তু নিজের ব্যাপারেও তো আমার কোনো দায়িত্ব আছে, তাই না? উষা শুধু তোর একটা দায়িত্ব, আর কিছু নয়। উষার জায়গায় তুই যদি বিছানায় পড়ে থাকতিস, ও এমন করতো, তাহলে তোর কেমন লাগতো বল? আমাদের সমাজে পুরুষের একটি বিয়ে হয়, আর এই মেয়েটাকে দেখ, নিচু জাতের, তার উপর বিধবা। দেখ, এসব একদম চলবে না, বুঝে নে। উষা থাকতে তোর দ্বিতীয় বিয়ে হবে না। স্ত্রী একজনই হয়, আর সেই স্ত্রী হলো উষা। বাবা, যদি উষা রাজি হয়ে যায় আর আমার দ্বিতীয় বিয়ে নিয়ে ওর কোনো আপত্তি না থাকে তো? ও বেচারি তো চিরকালই তোমার উপকারের দাম মেটাচ্ছে। মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে খুবই কষ্ট পাবে। আর যদি বলো অনুমতির কথা, সেটা শুধু ওর কথাতেই হবে না, আমারও অনুমতি থাকা দরকার। আমাদের বংশমর্যাদা তুমি এমন নীচ বিধবা মহিলাকে দিতে যাচ্ছ, তোমার দাসী হবার যোগ্যতা যার নেই। এই গ্রামে আমার একটা সম্মান আছে, আর আমি বেঁচে থাকতে ওই মহিলা এখানে ঢুকতে পারবে না। বাবা আর বড়দা, আপনারা বড়, তাই আপনাদের আগে জানানোর প্রয়োজন মনে করেছিলাম, কিন্তু আমি কারোর কাছ থেকে অনুমতি চাইতে আসিনি। এটা আমার আর উষার ব্যক্তিগত ব্যাপার। যদি উষা হ্যাঁ বলে, তাহলে বিদ্যা আমার দ্বিতীয় স্ত্রী হয়ে এই বাড়িতে আসবে। উষা, তুমি একবারের জন্য এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু উষা, ভালোবাসার সঙ্গে যখন এই শব্দটা জুড়ে যায়, তখন প্রেমের আর সম্পর্কের ইতি টানতে শুরু হয়ে যায়। আমার স্বামী আমার অধিকার অন্য কাউকে দিতে চাইছে, আর আমার কাছে অনুমতিও চাইছে। মানছি, আমি ওকে কোনো সুখ দিতে পারিনি। ব্যাস, ওর পুরো জীবনটা কেটে গেল শুধুমাত্র আমার সেবা করতে করতে। হয়তো ওর জায়গাতে ঠিক, কিন্তু বিয়ের ঠিক পরপরই এই অসুস্থতা। আমি তো সব নিজের ইচ্ছাতে তো করিনি। আরে সাবধানে সাবধানে।
তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো কি আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো কিনা? আরে না না, ভাগ করার কোনো প্রশ্নই উঠছে না। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি আর সমানভাবে ভালোবাসি। কিন্তু তুমি তো একজন, তুমি তো আমার সবকিছু। আর কি আছে আমার তুমি ছাড়া? ক্যান্সারের যন্ত্রণা তো আমি সহ্য করছি, কিন্তু তোমাকে ভাগ করে নেবার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আনন্দদা, বিদ্যার নিজেরও জীবন আছে, আর তাছাড়া আপনারা কদিন ওর সঙ্গে থাকবেন? বিদ্যা আমার বোন, কিন্তু তাতে আপনার কি? যতক্ষণ না আপনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন, সমাজ আমার বোনকে চিরকাল গালাগালি দেবে। আর তাছাড়া আপনি তো নিজেও বললেন যে আপনার বাবা আর দাদা এই বিয়েকে কখনো মেনে নেবেন না, তাহলে আমি কেন হ্যাঁ বলতে যাব? সমাজের গড়ে তোলা রীতি বিবাহ দুটো মনের মিলনের প্রমাণ হোক বা না হোক, কিন্তু আইনি কন্ট্যাক্ট অবশ্যই হয়ে থাকে। 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বাইগেমি অর্থাৎ দুটি বিবাহ শুধু বেআইনি নয়, বরং একে এক দণ্ডনীয় অপরাধ হিসেবেও মানা হয়, যেখানে 7 বছরের শাস্তিও হতে পারে। এই আইন অনুযায়ী প্রথম স্ত্রী অথবা সামাজিক কোনো গোষ্ঠীর অনুমতি বা বিরোধ কোনো মূল্য রাখে না। পরশুরাম খাড়ে এমন কিছু করতে চলেছিল যেটাকে নৈতিক বলে মনে হচ্ছিল না, কিন্তু তার সামনে যে পথ খোলা ছিল তা পরশুরামের কাছে ঠিক মনে হচ্ছিল না। ওর ভালোবাসাটা একতরফা নয়। যতটা ও চায় বিয়ে করে আমার সাথে থাকতে, ততটা আমিও চাই। চাওয়ার আবার কি আছে বিদ্যা? আমরা তো অনেক জিনিসই চাই। মানুষ কোনো জিনিস নয় দাদা, মানুষ মানে তো জীবন। কিন্তু উষা এখনো জীবিত। হ্যাঁ, অসুস্থ আছে, কিন্তু এখনো বেঁচে আছে। দেখুন পরশুরাম বাবু, আপনাকে একটা কথা বলি, যদি আপনি আমার বোনকে এতটাই ভালোবাসেন, বিয়ে করতে চান, তাহলে উষা দেবীকে ডিভোর্স দিচ্ছেন না কেন? না আনন্দদা, এটা সম্ভব নয়। উষা যতদিন বাঁচবে আমার স্ত্রী হিসেবেই বাঁচবে। আমিই ওর দেখাশোনা করব। উষার আমাকে ততটাই প্রয়োজন যতটা আমার আর বিদ্যার একে অপরকে। একটা লোক তো দুটো নৌকায় পা দিয়ে চলতে পারে না। আনন্দদা, আমি বিদ্যাকে বিয়ে করে দুটো নৌকাকে একটা নৌকো বানাতে চাইছি। একটা এমন মজবুত নৌকো যেটা সমস্ত ঝড়ের মুখোমুখি হতে পারবে। সুশীল, মহেশ, তোমরা দুজন সাক্ষী হবে আমার আর বিদ্যার বিয়ের। আরে ভাই পরশুরাম, এতে জিজ্ঞেস করবার কি আছে? হ্যাঁ, আরে আমরা সব বন্ধু তো। কিন্তু তুমি বিয়ে কোথায় করবে, কিভাবে? যেভাবে সবাই করে, মন্দিরে সমস্ত নিয়ম মেনে। তোদের বাবার সাথে আমার সব নিয়ম মেনে বিয়ে হয়েছিল। তোদের আনন্দ মামাও ছিলেন বিয়েতে। গায়ত্রী মায়ের মন্দিরে বিয়ে হয়েছিল আমাদের। দিনকর উপাধ্যায় পুরোহিত ছিলেন। আর এই বিয়ের সাক্ষী ছিলেন তোদের আনন্দ মামা, দীপা মামি, আর হ্যাঁ, তোদের বাবার বন্ধুরা সুশীল বাবু আর মহেশ বাবু। তাহলে ওরা কেন তোমাকে মেনে নেয়নি? আমাদের কেন মেনে নেয়নি? ওনারা তো এই বিয়েটাকেই মানেননি, তাহলে আমাকে কি করে মেনে নিতেন? এই মেয়েটা যেন আমার বাড়িতে পা না রাখে। বাবা, আমাদের ভেতরে আসতে দিন। আমাদের বিয়ে হয়ে গেছে আর বিদ্যা আমার এখন স্ত্রী। তোমার একটাই স্ত্রী উষা, যে বেঁচে আছে, আর আজ যাকে বেঁচে থাকতে মেরে ফেলেছ। এটা আমার আর উষার ব্যক্তিগত ব্যাপার, আর আমার পুরো ভরসা আছে যে উষা মেনে নেবে। কিন্তু এই সংসার মানবে না। এই বাড়ি যতটা আপনাদের ততটা আমারও, আর এখন আমার স্ত্রী বিদ্যারও। উষারও আছে। ও তোমার স্ত্রী, ও হলো দাসী, আর দাসীর জায়গা ঘরের বাইরে, ঘরের ভেতরে নয়। বাবা, আমার স্ত্রীর ব্যাপারে এই সমস্ত বাজে কথা বলবেন না। আমাকে ভেতরে আসতে দিন, এ আমার সঙ্গে থাকবে। আপনাদের তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এসেছো যখন, আজ রাত্রিটা থেকে যাও, কিন্তু কাল থেকে এর মুখটা যেন আমাকে দেখতে না হয়। ওই বাড়িতে, ওই পরিবারে আমাকে কেউ কখনো মেনে নেয়নি।
সেদিনই উষার সাথে প্রথম আর শেষ দেখা হয়। ওর মুখটা যন্ত্রণার জলছবি ছিল। আমি ওর চোখে চোখ রাখতে পারছিলাম না। আর ও আমাকে ভালো মন্দ কিচ্ছু বলেনি। বাড়ির অন্য লোকেদের মতো ও আমাকে অপমান করেনি। হয়তো ও ওর স্বামীকে তার বাবা আর দাদার থেকে ভালো চিনত। সুনীল, তোদের বাবা শুধু ভালো চরিত্রেরই নন, একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন। তোদের বাবা এখানে আমবাখিরে একটা বাড়ি নেয় আমার জন্য, যাতে আমার আর ওর গ্রাম থেকে দূরে আমরা এখানে একটা নতুন জীবন শুরু করতে পারি। ওর সময়টা উষা আর আমার মধ্যে সমানভাবে ভাগ হতো, আর ভাগাভাগি হতো শুধু সময়টা, ভালোবাসা নয়। যখন তুই হলি না সুনীল, তখন ওর মুখে এত আনন্দ আমি আগে দেখিনি। আর তারপর মেঘনাকে কোলে তুলে নিয়ে নিজেই একদম বাচ্চা হয়ে গেছিল। টিফিন সব গুছিয়ে নিয়েছিস? একদম বদমাইশি করবি না। যা যা যা, আস্তে আস্তে যা। টাটা। টাটা। বিদ্যা, আমি ক্লাস 5 পর্যন্তই পড়েছি, কিন্তু পড়াশোনার গুরুত্ব এখন বুঝতে পারি। তুমি দেখবে আমাদের বাচ্চারা প্রচুর পড়বে। আমি এদের পড়ার সমস্ত ব্যবস্থা করব, খরচও করব। অফিসার হবে, সাহেব হবে, সম্মান পাবে, আমাদের অন্য পরিচয় হবে। বাবা যখনই বাড়ি থাকতো না, তুমি বলতে বাবা কাজের জন্য বাইরে গেছে। কখনো কখনো গোটা সপ্তাহ, কখনো পুরো মাস। তখন বাবা উষার সাথে থাকতো। মা, তার মানে উষার কোনো সন্তান ছিল না? তো ঠাকুরদার কি একবারও মন করেনি যে একবার অন্তত আমাদের সাথে দেখা করুক? ওনারা তোদের তোদের নোংরা রক্ত ভাবত। তোরা তোরা আমারই সন্তান তো। আর ওনারা তো আমাকেই অপছন্দ করে। বাবার দাদাও তাই ভাবতো? হ্যাঁ, সদাশিব দাদাও। তোদের বাবা এখানকার কথা ওখানে বলতেন না, আর ওখানকার আলোচনা এখানে করতেন না। সুনীল, তুই জন্মাবার কয়েক বছর পরে আমি জানতে পারি যে তোদের দাদু প্রায় অসুস্থ হয়ে পড়তেন। কিছুদিন পরে উনি মারাও যান। এটা আমাদের এমন পরিবার যে আমাদের পরিচয় দিতে চায় না, নিজের পদবি দিতে চাইছে না। তবুও তোরা তোদের বাবারই আত্মীয়। কিন্তু মা, উষার কি হলো? উনি কোথায় এখন? তোদের বাবা আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসতেন। উষা প্রায় সারা জীবনই অসুস্থ ছিল, বিছানায় শুয়ে থাকতো, কিন্তু তোদের বাবা ওর খুব যত্ন নিয়েছিল। জীবন সাথী ছিল ওরা। কি হয়েছে তোমার? আগে তো তুমি এত খেতে না। উষা চলে যাওয়ার কষ্ট কি সহ্য করতে পারছো না? তোমার কখনো মনে হয়েছে, তোমার কি আক্ষেপ এটা যে আমি আশায় তুমি উষার সঙ্গে বেইমানি করেছ? আরে না গো, কোনোদিন এরকম ভেবেও না। আরে উষা তো আমার সন্তানের মতো ছিল।
আমি জান প্রাণ দিয়ে ওর দেখাশোনা করতাম। আমি ওকে সুস্থ অবস্থায় দেখতে চেয়েছিলাম, কিন্তু না, প্রত্যেক দিন একটু 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 মৃত্যুর দিকে এগোচ্ছিল। কিন্তু তাও কখনো কখনো আমার মনে হতো কোনো চমৎকার হবে আর ও ঠিক হয়ে যাবে। কিন্তু ও চলে গেল বিদ্যা, চলে গেল। তোদের বাবা এটা তোদের কখনোই বুঝতে দেয়নি যে উষা চলে যাওয়ার পর ও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। আর এতগুলো বছর আমাদের এটা জানতেও দেয়নি কি আমাদের ছাড়া বাবার আরেকটাও পরিবার ছিল। না রে সুনীল, তোদের বাবা শুধু এটাই চাইতো যাতে যাতে তোরা দুজন আনন্দে থাকিস, পড়াশোনায় মন দিস। ও কখনো কোনো কিছুতে কোনো খামতি রাখেনি। আমাদের সবকিছু দিয়েছিল। হ্যাঁ, শুধু শুধু পুরো সময় দিতে পারতো না। কিন্তু হ্যাঁ, তোদের মানুষ করতে কোনো খামতি রাখেনি। সুনীল, তোর বাবা সকলের জন্য ভাবতো। যদি সকলের জন্যই ভাবতো, তাহলে ওনার ছেলে আমি, ওনার মেয়ে মেঘনা আর ওনার স্ত্রী আমার মা, তাহলে এই তিনজনকে কেন এত অন্ধকারে রেখে দিলেন? বাবার শেষ যাত্রাতেও আমাদের অংশ নিতে দেয়া হয়নি। আমার হাত দিয়ে মুখাগ্নি তো দূরের কথা, চিতা থেকে আমাদের এতটাই দূরে রাখা হয়েছিল যে আমরা যেন অপরিচিত। যদি আমার বাবা এত ভালোই মানুষ হন, আমাদের যদি ভালোই চাইতেন, তাহলে ওনার দাদার সাহস হলো কি করে অপমান করার, আমাদের অবৈধ আর হারামি বলার? সুনীল, তোদের বাবার পরিবার আমার সাথে যা যা দুর্ব্যবহার করেছে, তোদের বাবা আমাকে আর তোদের দুজনকে সবকিছু দিয়েছে। ওরা কি বলল তাতে কিছু যায় আসে না। আর এখন তো তোদের বাবার স্বপ্ন পূরণ করতে হবে। ও এটাই চাইতো। কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। তারপর আবার চিৎকার করার প্রোগ্রাম কবে থেকে করবি? যা করিস আমার ডিউটির পরে করিস। ভেতরে তুই আছিস আর টর্চার হচ্ছে আমাদের ওপরে। টর্চার কি হয় সেটা আমাকে জিজ্ঞেস করো। যেন ভেতরে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে, আর সেই অ্যাসিডকে শান্ত করার একটাই উপায় আছে, তোমাকে প্রমাণ করতে হবে আমি কে, আমার পরিচয় কি সেটা তোমায় প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে আমি কে, আমি কার ছেলে সেটা তোমায় প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতেই হবে আমি কে। স্যার, আমি বিদ্যা দেবীর সঙ্গে কথা বলেছি। সুনীলের মা, বংশ পরিচয় দেওয়া হয়নি, ওরা এর জন্য লড়াইও করছে প্রায় 1 বছর ধরে। তার মানে ওদের কাছ থেকে পরিচয় কেড়ে নেওয়া হয়েছে। স্যার, আমার মনে হয় সুনীল এটা রাগের মাথায় করেছে। আর ওর উদ্দেশ্য হলো নিজের পরিচয়টাকে প্রমাণ করা, কার ছেলে, কোন পরিবারের ছেলে। স্যার, 4 দিন ধরে এটা নিয়েই চেঁচাচ্ছে। আর আমাকে এই খাতা অনুযায়ী চলতে হবে। এফআইআর আর চার্জশিটে ঠিক ঠিক এন্ট্রি হওয়া উচিত, না হলে কেসটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, সুনীল কি এটা প্রমাণ করার জন্য খুন করেছে যে ও পরশুরামের ছেলে? মা, দাদা এরকম কেন করলো? নিজের জীবনটা তো শেষ করলো, তার সাথে আমাদেরকেও।
এমন কোন অ্যাসিডের দহন ছিল যার তেজের বশবর্তী হয়ে একজন সম্ভাবনাময় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তার সামনে পড়ে থাকা উজ্জ্বল ভবিষ্যৎকে পায়ে ঠেলে অপরাধের বিষাক্ত পথ বেছে নিল? নিজের পরিচয়, নিজের নাম নিয়ে সুনীল খারেও কি ততটাই যন্ত্রণায় ভুগেছিল যতটা তার মা বিদ্যা খারে ভুগেছে? মা আর তার 2 সন্তান 1 বছরেরও বেশি সময় ধরে লড়ে চলেছিল এটা প্রমাণ করার জন্য যে তাদের আসল পরিচয় কি। বিদ্যা প্রমাণ করতে চাইছিল যে তার স্বামীকে, আর মেঘনা এবং সুনীল প্রমাণ করতে চাইছিল তাদের বাবাকে। এই পরিচয়ের লড়াই কিভাবে অপরাধের রূপ নিল, তাও মার্ডারের মতো গুরুতর অপরাধের? সুনীল নিজের নিরাশা, নিজের ফ্রাস্ট্রেশনকে ব্যক্ত করার জন্য অবশেষে কাকে হত্যা করলো? এই সব কিছু আমরা আপনাদের জানাবো আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।